বিজেপির লোক আপনাকে চাইছেন, অথচ আপনি একসময় এত ঠোঁটকাটা হিসেবে পরিচিত ছিলেন যে আপনি দলের বিরুদ্ধেই কথা বলেছেন, একসময় দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন, নিজে ইস্তফা দিয়েছেন, নিজে বিরোধিতা করেছেন যে আমি পার্টি ছেড়ে দেবো, আমি আমার অনুগামীদের বলছি যে আর ভোটের দাঁড়িয়েও না, ভোটের কাজ করিও না। একসময় আপনি দাদা দলের বিরুদ্ধে একদম প্রকাশ্যে বলেছেন, আপনাকে ঠোঁট কাটা বলা হয়েছে। একসময় আপনার জেলা সভাপতি এখানকার, তার সঙ্গে আপনার দূরত্ব বজায় হয়ে গেছে, প্রার্থী পছন্দ হয়নি, আপনি এড়িয়ে গেছেন। এই ঘটনা দাদা আমরা দেখেছি। সেই দুধ কুমার মন্ডল আবার বলছেন এই বিজেপি নেতারাই আবার আপনাকে চাইছে, বিজেপি দলই আপনাকে চাইছে, বিজেপিরাই আবার টিকিট পেলেন। সেক্ষেত্রে অপোনেন্ট প্রার্থী হিসাবে যিনি 5 বারের এমএলএ, একটা এখন যারা প্রশাসনে আছে তাদের ক্ষমতার একজন দায়িত্বপূর্ণ বিধায়ক, সেই বিধায়ক আবার আপনার লড়াইয়ের সঙ্গী, মানে বিরোধিতা, সেটা আপনাকে অপোনেন্ট হিসেবে ওনাকে কেমন ভাবে দেখছেন? তার মানে জনতা উন্নয়ন পার্টি দিয়ে আপনি একটা চাল চালতে চাইছেন কি, যে আরএসএস থেকে আসা লোক ও মুসলমানরা বলছে ভালো? আপনার জেলা সভাপতি যে হয়েছে আপনার দলের, সে তো আপনার ওই এলাকা থেকেই, ময়ূরেশ্বর এলাকা থেকেই তো আপনার বোলপুরে, যে তার সঙ্গে সম্পর্ক কেমন? আপনার শুরু হয়ে গেছে দা সহজ পাঠের ভোট কথা। আজকে আমাদের সঙ্গে যাকে পেয়েছি তার কোনো পরিচয় দেওয়ার দরকার পড়ে না, তার ইন্ট্রোডাকশন তিনি নিজেই। অবিভক্ত বীরভূমের বিজেপির জেলা সভাপতি, 1988 সাল থেকে যিনি নির্দল প্রার্থী থেকে পঞ্চায়েতের ক্যান্ডিডেট হন, পরে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছেন, লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, এবং যার নাম সংবাদ শিরোনামে বারবার উঠে আসে। সেই পোর খাওয়া রাজনীতিবিদ বুড়াহারের ভেলকি দেখাতে বিজেপি ময়ূরেশ্বর সিটের জন্য বাজি ধরেছেন দুধ কুমার মন্ডলকে। এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি দুধকুমার দা। দুধকুমার দা নমস্কার। দুধকুমার দা, ভোট চলে এলো, আবার সেই আপনার ময়ূরেশ্বর, আপনার প্রিয় সিট, আপনার প্রিয় জায়গা, আপনার নিজের যেখানে জন্মেছেন, সেই সিটে বিজেপি আবার আপনাকেই দাঁড় করালো। এই বিষয়ে কি বলবেন? আমার খুব ভালো লাগছে, কারণ কি আমার নিজের হোম কনস্টিটিউন্সিতে আমি 11 সালে একবার লড়েছিলাম, 2016-তে ওখানে ডকেট চ্যাটার্জি, ফের এবার শেষবারের মতো 2026-এ আমাকে আবার ময়ূরেশ্বরেই দল অত্যধিক আমাকে সম্মান জানিয়ে এখানে বিজেপির পক্ষে লড়াই করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমিও তাতে রাজি হয়েছি। এই লড়াই আমার কাছে চরম মর্যাদার লড়াই। এই লড়াইয়ে বিজেপি জয় হাসিল আমাকে করতেই হবে যে কোনো মূল্যে। সেই হাসিল দাদা, আপনি একসময় দেখতাম অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেই মানে এক প্রকার বোমা ছুটতেন, কারো কবজি কেটে নেবো বলতেন, সবকিছু বলতেন। সেই রকমই কি সেভাবে হাসিল করতে চাইছেন এবার আপনি? দেখুন, অনেক সময় আমরা পেরিয়ে এসেছি, যে সময়টা আমরা এখন পৌঁছে গেছি, সেখানে তারা অনেকটা তাদের যে কারিশমা সেটা কমে এসছে, বিজেপির কারিশমা অনেক বেড়েছে, এবং এখন আর কবজি কাটা কিংবা ওই বেশি হিংসার রাজনীতি আমি পথে হাঁটতে চাইছি না। আপনি স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মানুষের কাছে যেতে যেতে, মানুষের কাছে বলতে বলতে, মানুষের সঙ্গে মিশতে মিশতেই এটা হবে। তবে এটাও ঠিক যে তারা যদি এর পরেও কোনো কিছু মানে আমাদের সঙ্গে বিরোধিতার খারাপ পথে এগোতে চায়, তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমার যারা বাহিনী আছে, আমার সঙ্গে টিমে যারা আছে, আমার যারা সেনা হিসেবে কাজ করছে, তারা সেই যোগ্য জবাব দেবে। এটা কত ভয়ানক জবাব সেটা তারা তখনই টেরটি পাবে। তার মানে বলছেন যে তৃণমূলকে সমানে সমানে এবারে টক্কর দেবেন? অবশ্যই, মানে একদম পুরো ওই লাঠির জবাব লাঠিতেই দেবেন? তার থেকেও বেশি কিছু জবাব দেওয়ার জন্য আমরা তৈরি। তার মানে ময়ূরেশ্বর সিট কি এবার আপনার জেতার ব্যাপারে কতটা আশাবাদী? মানে 200% আবার বলে দিতে পারি, ময়ূরেশ্বর এবার নেবই, ময়ূরেশ্বর এবার নেবই। কেননা আপনি বলছেন যে আপনাদের তৃণমূল অভিযোগ করে বেসিক্যালি যে আপনাদের সংগঠন নেই দাদা, আপনাদের বুথ লেভেল সংগঠন নেই, মন্ডল সভাপতিদের নিজেরা কে সেটাই দলের লোক জানে না, এমনকি এলাকায় মানুষ জানে না যে কে মন্ডল প্রেসিডেন্ট, কে বুথ প্রেসিডেন্ট, কিচ্ছু জানে না। সেখানে আপনার যেখানে সংগঠন নেই সেখানে কি কনফিডেন্সে জিতবেন? মানুষ সংগঠিত হয়ে গেছে। এই দুরাচারী, এই স্বৈরাচারী এবং এই যে মানে ভোট লুটের যে সরকারটা আছে, যারা শুধু সিন্ডিকেটের রাজত্ব বানিয়েছে, যারা বেকার ছেলেদের চাকরি চুরি করেছে, আরজিকরের মতো ঘটনা, আজকে বালি চুরি, শুধু পশ্চিমবাংলার পঞ্চায়েতে গরিব মানুষের আবাস যোজনার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা এখন বন্ধ থাকলেও যে সময় ছিল তখন আমি পঞ্চায়েতে ছিলাম, তারা যে ভুরি ভুরি চুরি করেছে, এই চুরির প্রতিবাদ জানাতে আজকে এবারে মানুষ সংগঠিত হয়েছে। আমাদের বিজেপি সংগঠন না থাক, মানুষ তার সংগঠন তৈরি করে নিয়েছে। এই সংগঠিত ভাবনা দিয়ে মানুষ তৃণমূলকে পরাস্ত করবেই, একদম নিশ্চিত। আচ্ছা, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, সেখানে আমি দেখতাম যে একবার এমনও ঘটনা পড়েছেন, আপনি বাজার বেরিয়েছেন, দেখছেন যে বালি গাড়ি পেরিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থেকে বিক্ষোভ শুরু করে দিয়েছেন।
ময়ূরেশ্বর তো ওই দিকটাই পুরো বলা চলে ময়ূরাক্ষীর প্রচুর বালিঘাট রয়েছে এবং বেআইনি বালিঘাট চলে, বেআইনি বালি উত্তোলন চলে। এই মদত দিতে আপনারা বারবার অভিযোগ করেন যে পুলিশের একাংশ, প্রশাসনের একাংশ, পাশাপাশি তৃণমূল নেতারা। আপনার কি ভোটে এটা ইস্যু করছেন এই বিষয়টাকে? তো বালি চুরি তো একটা ইস্যু বটেই, এবং অদ্যতক তারা যেভাবে ওভারলোডেড বালি গাড়িগুলো পাস করাচ্ছে, প্রশাসন মদত করছে, এটা তো একদম দিনের আলোর মতো পরিষ্কার আজও করছে। আমরা বলেছি যেহেতু এখন মানে মডেল কোড চালু হয়ে গেছে, সেই জন্য আমরা এই মুহূর্তে এখনো যেটা করছে তার কোনো বিরোধিতা করছি না। আমার মনে হয় নির্বাচন পেরোক, আমরা আবার সমানে এই বিষয়টা নিয়ে আন্দোলন, সাংঘাতিক রকম আন্দোলন গড়ে তুলব। দাদা এক টাকা বলা যায় যে আপনি বলছেন সংগঠন আছে, মানুষ আছে, কিন্তু যে মানুষটা লোকসভায় হারছেন, যে মানুষটা বিধানসভায় হারছেন, যে মানুষটাকে বাধ্য হয়ে পঞ্চায়েতে পর্যন্ত ভোটে লড়াতে হচ্ছে, সেই মানুষটাকে আবার বিধানসভায় টিকিট দিচ্ছে ময়ূরেশ্বরে। এটা এক প্রকার দলের সংগঠনে যোগ্য নেতৃত্ব নেই বলেই তো সেই লোকটাই বাজি করে হিসাবে তুলে না, দেয়। এটা সম্পূর্ণ উল্টো। কেন? বিশ্বাসযোগ্য মুখ পশ্চিমবাংলার মধ্যে একদম পশ্চিমবাংলার মধ্যে বিশ্বাসযোগ্য, এবং যদি কারো সততা হ্যাঁ। এবং সাহসিকতা থেকে থাকে, সে মুখ হচ্ছে দুধকুমার মণ্ডল। কারণ আমিও ওখানে প্রার্থী হয়েছে বলে নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে কনগ্রাচুলেশন জানিয়েছে আমাকে, মানুষ প্রত্যেকে খুশি হয়েছে যে দুধকুমার দা আবার এই ময়ূরেশ্বর বিধানসভায় দাঁড়িয়েছে, এবং ময়ূরেশ্বর বিধানসভায় দুধকুমার দা একটা বিপুল জয় আনবে, এবং সেটা রাজ্যের মানুষের কাছে খুব প্রেরণাদায়ী হবে। তো দাঁড়ানোর ব্যাপারটা তো রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা বিবেচনা করে আমাকে দিয়েছে। আমি টিকিটের জন্য কোনো আবেদন করিনি, টিকিটের জন্য কাউকে সুপারিশ করিনি, আমি আবার দাঁড়াতে চাই এটাও বলিনি। 21 নির্বাচনের স্রেফ বলে দিয়েছিলাম আমি আর নির্বাচন কন্টেস্ট করবো না, আমাকে আমার মতো থাকতে দিন। পরবর্তীকালে পঞ্চায়েত 18 এবং 23 এই দুটোতেই গ্রামের মানুষের অনুরোধে পঞ্চায়েতে গেছিলাম। তাদের অনেক অভাব অভিযোগ পঞ্চায়েতকে তাদের করে দিত না, সেইগুলো তারা যাতে পায়, সে পরিষেবা পঞ্চায়েতের থেকে যারা বঞ্চিত নয়, তার জন্য ওখানে ছিলাম। কিন্তু এই বিধানসভায় তো রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপর অনেকেরা আমাকে পছন্দের কারণ হিসেবে বেছে নিয়েছে যে ময়ূরেশ্বরে জিততে পারলে অনেক দিন ধরে আমরা যে গ্লানি বয়ে নিয়ে চলেছি সেটা আমাদের শেষ করতে হবে, এবং 2026 আমরা সেই বিজয়টা এনে দেখাবো। দাদা আপনি বলছেন যে তৃণমূল মানে বিজেপির লোক আপনাকে চাইছেন, অথচ আপনি একসময় এত ঠোঁটকাটা হিসেবে পরিচিত ছিলেন যে আপনি দলের বিরুদ্ধেই কথা বলেছেন, একসময় দলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন, নিজে ইস্তফা দিয়েছেন, নিজে বিরোধিতা করেছেন যে আমি পার্টি ছেড়ে দেবো, আমি আমার অনুগামীদের বলছি যে আর ভোটে দাঁড়িয়েও না, ভোটের কাজ করিও না। একসময় আপনি দাদা দলের বিরুদ্ধে একদম প্রকাশ্যে বলেছেন, আপনাকে ঠোঁটকাটা বলা হয়েছে। একসময় আপনার জেলা সভাপতি এখানকার, তার সঙ্গে আপনার দূরত্ব বজায় হয়ে গেছে, প্রার্থী পছন্দ হয়নি, আপনি এড়িয়ে গেছেন। এই ঘটনাটা তো আমরা দেখেছি। সেই দুধকুমার মণ্ডল আবার বলছেন এই বিজেপি নেতারাই আবার আপনাকে চাইছে, বিজেপি দলই আপনাকে চাইছে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বরাবর কখনো দুধকুমার মণ্ডলকে মানে তারা অপছন্দের কারণে বা অপছন্দের তালিকায় রাখেনি। স্থানীয় স্তরের কিছু বিজেপি মানুষ যারা, আমি তো বলছি স্বার্থান্বেষী, তারা আমি যাতে বিজেপি এই এর মধ্যে না থাকতে পারি তার জন্য হয়তো তারা মানে প্রকারান্তর অনেক কিছু কোথাও বলেছে টলেছে, কিন্তু দল থেকে আমি আজ পর্যন্ত সরিনি, দল ছেড়েও দেইনি, দল থেকে সরে অন্য কোনো দলেও যায়নি। এটা দুধকুমার মণ্ডল ছাড়া এটা একটা ব্যতিক্রমী মানুষ, যে কোনো দল করতে 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 বিজেপিতে আসেনি, আবার এই দল করে একবার তৃণমূলে যাওয়া, একবার কংগ্রেসে যাওয়া, একবার সিপিএম যাওয়া, আবার দলে ব্যাক করা। ওই আমাদের জেলাতেই আছে কোনো এক চ্যাটার্জি মাটার্জি আর কেউ আছে যারা করেছে, কিন্তু দুধকুমার মণ্ডল স্টিল নাও আজ পর্যন্ত দলের সঙ্গেই আছে, এবং সেটা দল বুঝেছে বলে এই বিধানসভায় অনেক দাবিদার, তাদের মধ্যে সব থেকে পছন্দের দাবিদারের তালিকায় দুধকুমার মণ্ডলকে রেখেছে। চ্যাটার্জি কি আপনার দলের চ্যাটার্জি বলছেন? যাক, আমি আর ভেঙে যাচ্ছি না, কেউ করেছে, বিজেপি করতে করতে তৃণমূলে গেছে, তৃণমূল করতে করতে আবার বিজেপির সঙ্গে এসছে, যে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এটা আনন্দের কথা। কিন্তু কোনো এক সময় ভুল বোঝাবুঝির জন্য আমার সঙ্গে দলের মতানৈক্য হয়েছে, একটু দূরত্ব বেড়েছে, কিন্তু দল ছেড়ে যায়নি। অনেকেই গেছে দল ছেড়ে, কিংবা আবার অনেকে অন্য দল থেকে এসে দলের মুখ্য জায়গায় তারা ঢুকে পড়েছে, কিন্তু দুধকুমার মণ্ডল তার আদর্শ, তার যে চিন্তাধারা, সেখান থেকে আজ পর্যন্ত এতটুকু নড়েনি। আমি তো আজও পর্যন্ত বলি দলের বা দলের বাইরে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, এবং ভবিষ্যতেও সে আপোষ দুধকুমার মণ্ডল করবে না। যা অন্যায় বলে মনে করব, এবং যেখানে এটাই শ্যামাপ্রসাদের আদর্শ, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো এবং প্রতিশোধ নাও,
তার জন্য দুৎপল মণ্ডল আজও প্রস্তুত। দাদা, এই যে বলছেন যে আপনার দল বদল করেন না, মানে বিজেপি সেই এক প্রকার দুধকুমার মণ্ডল সেই পুরনো যে একটা মানুষ যা চেনা রয়েছে, যে অবিভক্ত বীরভূম জেলায় সংগঠনটা সামলেছেন, একসময় বীরভূমের বলা চলে প্রত্যেকে এসে চোখে চোখ রেখে লড়াই রয়েছে, সেই লোকটাকে আবার দাঁড় করিয়ে বিজেপি কোথাও কি এই বার্তাটা দিল যে যারা পুরনো ঘরের লোক কর্মীরা বসে রয়েছে, যারা একটু অভিমান করে রয়েছে, তাদেরকে আবার মাঠে নামিয়ে দিলেন? যেমন একইভাবে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠিয়ে এক প্রকার বার্তা দিলেন যে পুরনো লোকরা দলে কেউ ব্রাত্য নয়। এটা কি ঠিক? তাই শ্রমিকদের এই পলিসি অত্যন্ত সঠিক এবং গ্রহণযোগ্য। পুরনোদেরকে যারা দুর্দিনে ছিল, যারা পার্টি তখন পয়সা ছিল না, নিজের পকেটে পয়সা খরচ করে আমরা যে কাজটা করেছি, আমরা অনেক কেস খেয়েছি। সেই বামপন্থীদের আমল থেকে রাজনীতি করতে করতে অনেক কেস এখনো আছে। সেই সবগুলোকে মাথায় নিয়ে আমরা যে কাজটা করেছি সেটা তো তাদের কাছে আজকে অত্যন্ত গ্রহণযোগ্য। সে কারণে তারা পুরনো লোকেদের প্লেয়ার যারা আছে, যারা বিজেপির আজকে যে আদর্শ দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, পঞ্চনিষ্ঠা এবং শ্যামাপ্রসাদের যে সেইটাকে যারা মাথায় নিয়ে চলেছে, তো তাদেরকে তো দল অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। এটা অত্যধিক ভালো ব্যাপার এবং দলে তাতে লাভ। আপনার পুরনো কর্মীরা নামবেন বলছেন ভোটে? স্যার এবারে নির্বাচনে কোনো কেউ বসে থাকবে না। আচ্ছা, সেটার কারণ কি এই যে আপনাদের মতো লোকজনকে আবার সামনের সারিতে নিয়ে এসে প্রার্থী করা? সেটা তো অবশ্যই, যারা বসে গেছিল, যারা মনে মনে একটু ভাবছিল আমাদের বোধহয় আর রাজনীতিতে কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু পুরনোদের নেওয়ার ফলে তারা সবাই পুরনো নূতন এর মানে সে মেলাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগর থেকে পুরনো নূতন সব মিলিয়ে একাকার হয়ে গিয়ে এবারে নির্বাচনে জোরদার লড়াই তৈরি হবে। তার মানে বীরভূমের বাজারে আবার ভোট গরমে সেই আবার আপনার ওই ডায়লগ শোনা যাবে। অনুব্রত মণ্ডল একটা বলছে, এখন তো আবার কাজল শেখ তৈরি হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের এক প্রকার পাশাপাশি সমানভাবে লড়াই দিচ্ছেন সামনে এসছে, এবারে কাজল শেখকে মোকাবিলা আপনি করবেন নাকি? দেখুন, এবারে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগে রাজ্য স্তরে ক্ষমতার পরিবর্তন, পট পরিবর্তন হোক। তার জন্য এখনই যে সময় আমরা যে কথাগুলো বলার প্রয়োজনীয়তা ছিল বলেছিলাম, এখন এই সময়ে যে কথা বললে মানুষ অনেক আমাদের এই কথাগুলোকে রুচিকর বলে ভাববে বা অনেক রুচির সঙ্গে নেবে, আমরা সেই রকমই কথাবার্তা বলে মানুষের কাছে যাব। কারণ এক সময় মানুষ আমাদেরকে কিন্তু ওই কথা বলার জন্যে অনেক উৎসাহিত হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওই যে ভাষা দূষণের কথা বা আমাদের এরকম অন্য দল বলে মানে পার্টি উইথ ডিফারেন্স, বিজেপি এটা না বললেই ভালো, এটা বলেছে দেখেছি, তাতে বাজার গরম হয়েছে সত্যি, আমাদের লোক কিনেছে সত্যি, কিন্তু আমরা যে ভাষা সন্ত্রাস না করে মানুষের কাছে মনের স্পর্শটা পৌঁছে দিতে পারি, বিজেপির স্পর্শটা তাদের মনের মধ্যে ছোঁয়া দিতে পারি, এইভাবেই চলবো। আমার বিশ্বাস এই পথেই আমাদের জয় হাসিল হবে। আচ্ছা, ময়ূরেশ্বরে আপনার অপোনেন্টে বিজেপির প্রার্থী হিসেবে, তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, যে তিনি আগে 5 বারের বিধায়ক ছিলেন, তিনি পরিচিত ছিলেন। ওখানে দাবিদার তৃণমূলের অনেকজন ছিলেন, যেমন পথিক মণ্ডলের নাম উঠে আসছিল, আরো কয়েকজনের নাম উঠে আসছিল, কিন্তু অভিজিৎ রায় আবার টিকিট পেলেন। সেক্ষেত্রে অপোনেন্ট প্রার্থী হিসাবে যিনি 5 বারের এমএলএ, এখন যারা প্রশাসনে আছে তাদের ক্ষমতার একজন দায়িত্বপূর্ণ বিধায়ক, সেই বিধায়ক আবার আপনার লড়াইয়ের সঙ্গী মানে বিরোধিতা, সেটা আপনাকে অপোনেন্ট হিসেবে ওনাকে কেমন ভাবে দেখছেন? প্রতিষ্ঠান বিরোধী একটা মানে গল্প আমরা সব ক্ষেত্রে দেখি। তো অভিজিৎ রায়ের বিরুদ্ধে অভিজিৎ রায়ের লোকেরা মানে যারা ওই প্রতীক বা আমাদের সুজের ছিল, ওই আমাদের ছিলেন, এরাও প্রার্থী হবে করে অনেকে মনে মনে তারা আশা রেখেছিল, কিন্তু আশা আহত হওয়ার পরে তারা এবার সিদ্ধান্ত নিয়েছে, কাকে ভোট দেবে জানি না, তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতীক রায়কে এবার কোনোভাবে তারা জিততে দেবে না। এটা আমার লাভের কথা বা আমি লাভ পাবো জানি না, আমি আমার দলের আমার সমর্থকদের যারা আমাদের বিচারধারাকে বিশ্বাস করে তাদেরকে সঙ্গে নিয়ে জিতবো, কিন্তু তাদের মধ্যে ভাঙন যথেষ্ট। অভিজিৎ রায়কে এবারে তার দলের লোকেরা বলছে, অনেকেই ফোন করেছে, অনেকে ফোন করেছে, দেখা করতে চেয়েছে, আমি বলেছি একটু অপেক্ষা করো ভাই, এখনই তুমি অত্যন্ত ইমোশনালি কথা বলছো, কালকে আবার তোমার দল তোমাকেই কোনো রকম চাপ দিলে তুমি ওদিকে সরে যাবে। কিন্তু ও দলের মধ্যে প্রচন্ড এই সমস্যাটা এসে গেছে, মানে তৃণমূলের কে হারানোর জন্য তৃণমূল যথেষ্ট। একদম, এটা বিজেপির ক্ষেত্রেও তাই ছিল। আচ্ছা, 19 নির্বাচনে আমি লোকসভায় জিতিনি, তার কারণে আজকে বলছি, সেদিন বিজেপির আমাদের যারা টিম বিজেপির মধ্যে ছিল তারা মনে করেছিল দুধকুমার দাস যদি জিতে যান তাহলে আমাদের মাথার উপর সব থেকে ছুরি ঘোরাবেন। অতএব হারানোর জন্য কিছু না করলেও জেতানোর জন্য যে আরো শক্তি লাগানো সেটা ক্ষেত্রে কিছু ঘাটতি ছিল, কিন্তু এবারেও বুড়াই
অভিজিৎ রায়দের বিরুদ্ধে অভিজিৎ রায়ের লোকেরাই আচ্ছা। মাইনরিটি ভোটার যারা ওদের অনেক বেশি সাপোর্টার, তারা কিন্তু ওই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সামিল হবে। আমাদেরকে তারা সাহায্য চাইছে যে আপনারা আমাদের যেন পাশে থাকুন, আপনাকে জেতার পথটা আমরা সহজ করে দেবো। যদিও আপনাদের ভোটটা আমরা দেবো না, কিন্তু জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোট করে আপনার পথের কাঁটাটা আমরা সরিয়ে দেবো। তার মানে জনতা উন্নয়ন পার্টি দিয়ে আপনি একটা চাল চালতে চাইছেন কি? না, এটা কখনোই নয়। এটা আমি কখন, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যারা তৃণমূল করতো, যেসব সংখ্যালঘু পরিবারগুলো, তাদের ওই প্রতীক এবং এদের যাদের সমর্থক আলাদা আলাদা, যাদের ওই গ্রুপের মধ্যে, তারা এই কথাটা করতে চাইছে এবং তারা বলছে। হ্যাঁ, হ্যাঁ, এখন দাঁড়াবে কি আমি শেষ পর্যন্ত জানি না, হ্যাঁ। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ। যে এবছরে অভিজিৎ রায় বিপুল ভোটে তার পরাজয় হবে, হুম। পরাজিতও হবে। হ্যাঁ। পরাজয় হবে। আচ্ছা, একটু দাদা আর অন্যভাবে জিজ্ঞাসা করি। অনুব্রত মণ্ডল 2-2.5 বছর জেল খাটলেন গরু পাচার মামলায়। একসময় অনুব্রত মণ্ডলের নাম যখন তৃণমূলের তরফ থেকে উঠে আসছে গোটা রাজ্যের বুকে, তখন আপনার নামটা সমানে সমানে উঠে আসছে। যে আপনার মুখের সেরকম একটা তেজযুক্ত ভাষণ ও মানে অনুব্রত মণ্ডল, কৃষ্ণমণ্ডল বলার পরই এখন অনুব্রত মণ্ডলকে কিভাবে দেখছেন তার রাজনৈতিক বিষয়, তার রাজনৈতিক জেল থেকে জেল যাত্রা ফিরে আসার পর? না, দলে দিদিমণি আবার তাকে অনেক গুরুত্ব দেখেছেন। গুরুত্ব যে তার কমেছে তা নয়। এখন আগের কৃষ্ণমণ্ডল আর পরের কৃষ্ণমণ্ডলের মধ্যে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে, কিছু বলু কম বলছে। আরও এখনো ভয় আছে, কেসটা কিন্তু এখন সেখানে সাবজুডিস ব্যাপার। অতএব কৃষ্ণমণ্ডল আবার সেই রকম বলে কিছু করতে চাইবে না, যাতে আবার তাকে জেলে যাওয়ার জন্য। অনুব্রত মণ্ডলের প্রতি আপনার কি দুর্বলতা তৈরি হয়েছে? আমার কোনো দুর্বলতা নেই। আমার প্রতি অনুব্রত মণ্ডলের দুর্বলতা থাকতে পারে, হ্যাঁ। কিন্তু কৃষ্ণমণ্ডল আমি কিছু চাইনি, কৃষ্ণমণ্ডলের কাছে কিছু আমি নিতেও হ্যাঁ। চাইনি, তার সাহায্য সহযোগিতা আমি চাইনি। আর কাজল শেখ? না, কৃষ্ণ ও যে জায়গায় আছে, না কাজলের সঙ্গে আমার কোনো হ্যাঁ। বিরোধ নেই, হ্যাঁ। কাজলের সঙ্গে আমার কোনো হ্যাঁ। রিলেশনও নেই। হ্যাঁ। কাজলের জায়গা আছে, আমি আমার জায়গায় আছি। দাদা, আপনি পুরনো মানুষ, আপনি কি ভোটের ক্ষেত্রে কোনো বিশেষ নীতি নিচ্ছেন? ভোট পরিচালনার ক্ষেত্রে বা ভোটকে সংগঠিত করার ক্ষেত্রে বা ভোট প্রচারের ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু পরিকল্পনা ভাবছেন? আমরা ভোটারদের সঙ্গে বেশি সম্পর্ক বাড়িয়ে হুম। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা নিজেরাই বুথ কেন্দ্রে যাবে এবং রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের দেওয়া স্লিপ নিয়ে সহজেই তারা বুথ কেন্দ্র পর্যন্ত গিয়ে নিজেদের ভোটটা দিয়ে আসবে। হুম। এইটা আমরা বিশেষ ব্যবস্থা করে রেখেছি। না, সেক্ষেত্রে তো আপনার দাদা সংগঠন নেই, আপনার সেক্ষেত্রে সংগঠন আমাদের হ্যাঁ। অনেক বড় সংগঠন আছে। হ্যাঁ। আজকের এটা নয়, প্রতিটি বুথ স্তরে শক্তি কেন্দ্র পর্যন্ত আমরা এই সংগঠন আমাদের বিস্তার হয়েছে। আমাদের নেই যে মাইনরিটি বুথগুলোই, কিন্তু এবং মাইনরিটি পরিবারের ছেলেরা, লোকেরা এবছর তাদের জায়গা থেকেও ভোট দেবে। বলছেন মাইনরিটি ভোট ভোট দেবে একদম। মানে গোটা রাজ্যের ক্ষেত্রে ময়ূরেশ্বর আলাদা? আমি ময়ূরেশ্বরের ক্ষেত্রে জানি না, আমি ময়ূরেশ্বরের এই অন্য রাজ্যের অন্য ক্ষেত্রে জানি না, হ্যাঁ। কিন্তু কানাচি থেকে মানে গাজীপুর, হাজিপুর থেকে যে জায়গাগুলো আছে, কনুটিয়া, এই যে সনকপুর, এই যে গ্রামগুলো, মুসলিম গ্রামগুলো, তারা দলে দলে আসছে। তখন তারা চাইছে ভোট দেবে। কুস্তর, ময়ূরেশ্বর, কানাচি, যেগুলো পুরো হাজিপুর, তাদের যারা ওই আপনার এই আর কি হাজি সাহেব, এরা মাস্টারমশাই, আমার কি কারণে বলছে তারা ভোট দেবেন? আপনি কি আপনারা তাদের জন্য তারা এইটুকু বিশ্বাস করেছে, ব্যক্তি দুধ কুমার মণ্ডল অনেক বেশি ভালো, তার কাছে আমরা যে কোনো সময় গেছি, যে কোনো ভাবে তাকে কাছে পেয়েছি, সেখানে বিশ্বাস, শুধু বিশ্বাস, অনলি ফর গুড ফেথ তারা বিশ্বাস দেবে যে এই লোকটা অত হার্মফুল নয়, সে যে দলই করবে করুক। সে আরএসএস থেকে আসা লোক ও মুসলমানরা বলছে ভালো হবে একদম। দুধ কুমার মণ্ডল আরএসএস এই প্রমাণ হচ্ছে 1998 সালে পর 2008-13 এই পর্যন্ত সময়কালে আমরা আমাদের মুসলিম পরিবারের একটা ছেলেকে, ওদের গ্রামে কোনদিন প্রধান পদে কেউ দাবিদার ছিল না, আমরা তাকে আমাদের ক্যান্ডিডেট হিসেবে জিতিয়ে তাকে প্রদান করে দেখিয়েছি যে আমরা মুসলিম বিরোধী নয়। এই বিশ্বাস তো কাজের মধ্য দিয়ে তাদের আমরা অনেক শক্ত করেছি না, তারই ফলশ্রুতি হিসেবে এবছর মুসলিম ভোট, ময়ূরেশ্বর বিধানসভা অনেক গ্রাম থেকে অনেক মুসলিম ভোট না পেলেও আমি বলছি বামপন্থী পরিবারের ভোট আসবে, যারা এই রতিনের সঙ্গে ছিল বা আমাদের এই এর সঙ্গে ছিল, তারা অবু রায়কে এবার দেবে না, বিজেপিকে দেবে, কেউ কেউ আবার ওই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যাবে। বিজেপি মুসলিম ভোটে এবার অনেক বেশি লিড তুলবে মুসলিম ভোট নিয়ে। কি বলছেন? এটা একটা বিশাল ব্যাপার যে আরএসএস করা লোক, এই লোকটা আরএসএস এর প্রচারক হিসেবে ছিল, যারা মুসলিমদের ঘোষিত নীতি যে তারা আরএসএস, তাদের ঘোর বিরোধী, মানে এক প্রকার তাদের প্রধান বিরোধী আরএসএস মতাদর্শকে
সেই আরএসএস এর লোককে ভোট দেবে বুঝলি? সেই চিত্রটা আজকে দেখাতে পারছেন। 93 সালে যখন প্রধান হলাম, হ্যাঁ। 88 সালের পর 91 সালে ময়ূরেশ্বরে একটা ভীষণ রাইট হয়েছিল, 17/4/1991 ময়ূরেশ্বরে ভীষণ রাইটের পরবর্তীকালে ওখানে ময়ূরেশ্বর 2 এর ওই রাতমাতে হয়েছিল। প্রধান যখন হলাম তখন মাইনরিটি পরিবারের ভয় ছিল আমাকে নিয়ে, যে এত এই আরএসএস লোক প্রধান হয়েছে, বোধহয় আমাদের আর পঞ্চায়েতে যাওয়া যাবে না, আমাদের বোধহয় ময়ূরেশ্বরে বাস করা যাবে না। কিন্তু পরবর্তীকালে তাদের পাড়াতে গেছি, তাদের বাড়িতে গেছি, তাদের বাড়িতে বসে যখন দাওয়ায় বসেছি, তাদের জল খেয়েছি, হ্যাঁ, তখন তাদের ধীরে ধীরে এই বিশ্বাসটা ফিরে এলো। পুস্তর বলে একটা মুসলিম গ্রাম, পুরো মুসলিম গ্রাম, আমি আর লালটু তখন ছিল ওর নাম। তাদের বাড়িতে গেলে বিস্কুট, ডিম সিদ্ধ, ওই মানে কি না এনে তারা আমাদের আপ্যায়ন করতো, এবং এখনো আছে সেটা। সে সম্পর্ক আমাদের আজও কিন্তু চির ধরেনি আছে, এটা নিশ্চিত। ময়ূরেশ্বর তো দেখতে গেলে এক প্রকার হিন্দু মুসলমান সমস্ত মিশ্রণ করে রয়েছে, সেক্ষেত্রে বলছেন হিন্দু ভোট সব আপনার দিকে যাবে, মানে যদি পোলারাইজ সব হিন্দু ভোট আমাদের দিকে আসবে এটা বলছি না। আপনারা তাহলে হিন্দু ভোট পোলারাইজ করতে চাইছেন? না না না, চাইছি সব হিন্দু। এরপরেও যে ওদের কাছ থেকে যারা খেয়ে পড়ে আছে না, যাদের তৃণমূলে থেকে যারা অনেক বেশি লুটছে, তারা তাদের লুটার ব্যাপারটাকে তো ভুলতে পারবে না। কিন্তু বাকি যারা আছে, যারা চাইছে সনাতনী ভাবনায় যে আমাদের আগামী দিনে বাংলাদেশের মতো অবস্থার শিকার যাতে না হতে হয়, সেই জন্য তারা মিশছে তৃণমূলের সঙ্গে, থাকছে তৃণমূলের সঙ্গে, খাবেও তৃণমূলে, ভোট দেবে বিজেপি, মিলিয়ে দেবো। আচ্ছা বেশ, তাহলে সে 4 তারিখ বোঝা যাবে। একদম। আচ্ছা, আপনার আর একটা কথা দাদা, আপনার জেলা সভাপতি যে হয়েছে আপনার দলে, সে তো আপনার ওই এলাকা থেকেই, ময়ূরেশ্বর এলাকা থেকেই তো আপনার বোলপুরে, যে তার সঙ্গে সম্পর্ক কেমন আপনার? ভালো সম্পর্ক। এই তো সেদিনে মিটিং এসে পাশে ছিল, সে আমাকে পবনজি সাঁই ছিলেন, উত্তরীয় পড়ালেন, সেটা তো ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে না না না। আর এই মতানৈক্য তো পরিবারেও থাকে, কিন্তু আমাদের মতান্তরটা মনান্তরে তো কোনোদিন যায়নি। এটা এটা আমাদের অনেকে খোঁজে যে আমার সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়, এরকম না। সম্পর্ক তো অবশ্যই আমাদের মধ্যে সুদৃঢ়, ওটা কোনো ব্যাপার নয়। তাদের অনেকে সে প্রার্থী হতে চেয়েছিল, কিংবা আর কেউ প্রার্থী হতে চেয়েছিল, সেক্ষেত্রে দুধদা অনেকদিন ধরে সংগঠনের আপনার যোগাযোগটা দিল্লি পর্যন্ত নাকি? না, আমি আগে বললাম যে দিল্লির কোনো গল্পই নেই এখানে, আমার যোগাযোগ দিল্লি পর্যন্ত কোনো গল্পই নেই। শুধু শ্রমিক দা আর বাকি রাজ্যে যারা ছিলেন, জীবনসাল, যে সন্তোষ, যাই হোক না এখন, যারা তারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে থেকে তারা এই মাঠটাকে করেছেন, সার্ভে করেছেন না, সার্ভে থেকে উঠে আসার কারণে কুমার মন্ডলকে ওখানে ক্যান্ডিডেট হিসেবে দাদা বাকি যে ক্যান্ডিডেট গুলো জেলায়, আপনি তো জেলা সভাপতি ছিলেন, আপনি তো জেলার অনেক কিছু জানেন, সেক্ষেত্রে বাকি ক্যান্ডিডেট গুলো সিউড়িতে যেমন জগন্নাথ চট্টোপাধ্যায় আগেও দাঁড়িয়েছিলেন, ক্যান্ডিডেট হিসেবে কেমন মনে করেন তাকে? না, জগন্নাথ মাটির থেকে উঠে আসা নেতা নয়। সে যে আমরা যেমন একদম গ্রাম পঞ্চায়েত থেকে বা একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসেবে, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, এই যে পরপর স্টেপগুলো পড়েছি, এটা কেবল বামপন্থী রাজনীতির সিস্টেমের মধ্য দিয়ে আমরা হয়েছি, যে উঠে আসে, গ্রাউন্ড থেকে উঠে আসে। হ্যাঁ, সেটা তো সেই জায়গায় জগন্নাথ সেই জায়গাটা করেনি। জগন্নাথ তো একদম সোজাসুজি এসে রাজ্য সম্পাদক, তারপরে বিধানসভার প্রার্থী, এবছর প্রার্থী হয়েছে। এখন মানুষ কিভাবে জগন্নাথকে নেবে সেটা ভোটের মাধ্যমেই বোঝা যাবে, আমি বলতে পারবো না। এখন জগন্নাথের লড়াইটা শক্ত না কঠিন, আর জগন্নাথ সেটাকে কিভাবে ওভারকাম করবেন, সে আমার থেকে অনেক বেশি ম্যাচিউরড এবং বুদ্ধিমান ছেলে, মানে সেই হিসেবে। বাকি প্রার্থীগুলো দাদা, জেলার যে বাকি, যে ধ্রুব সাহা, আপনার এক সময় বলা চলে ঠান্ডা লড়াই চলতো, এই ধ্রুব সাহা রামপুরহাটে আসে না, লড়াই হলেও ধ্রুব আমার সময়, আমার যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল। ধ্রুব মনে করতে পারে আমি এখন প্রেসিডেন্ট করতে চাই না, কিন্তু আমি ওকে তো প্রেসিডেন্ট করেছিলাম। আমার সঙ্গে বললাম যে মতানৈক্য, রামকৃষ্ণ হোক, আলোচনা হোক, ধ্রুব হোক, আজকে আর যারা যারা আছে তাদের সঙ্গে হতে পারে মতানৈক্য থাকবে, কিন্তু আমরা এক পরিবারের, আমাদের বিচারধারাই হচ্ছে সমন্বয়, যেটা আমাদের বাইরে থেকে সঙ্গ করে, যে সমন্বয় বৈঠক, জাগরণে যারা কাজ করে, যারা হিন্দুত্ববাদী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস করে, এটা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের সমন্বয়ের মাধ্যমে রামপুরহাট ফাইট দেবে বলছেন। হ্যাঁ, রামপুরহাট ফাইট। আচ্ছা, লাভ সেই হিসেবে দেখলে নানুর, খোকন দাস, খোকন দাসের অনেক পথ পরিষ্কার, কম বয়সী। আমি আমাদের জেলার যতগুলো সিটের মধ্যে আছি, আমি তো ময়ূরেশ্বরের পর জেতার পর সেকেন্ড হচ্ছে যে নানু, ফার্স্ট চান্স। কাজল শেখের এলাকা, হ্যাঁ, কাজল শেখ এলাকা, কাজল শেখের বিরুদ্ধে অনেক মুসলিমরা আছে,
যারা বলতে পারতো না। কাজল শেখ এখন এইদিকে লক্ষ্য না রেখে দুটো লক্ষ্য রাখতে পারবে না। কাজল শেখ যেই ক্যান্ডিডেট হয়েছে এটা কেষ্টদার একটা গুড পলিসি আমি মনে করি। কাজল শেখকে নানুর থেকে সরিয়ে দিল এবং ওই সিটে কাজল ওখানে নিয়ে গিয়ে হাজির করালে এই সিটটা বিজেপির জন্য অফার দিল। আচ্ছা, বলছেন যে কাজলকে সরিয়ে দিয়ে একটা অফার দিল, কাজলকে মাঠে নিজের নিয়ে ব্যস্ত হতে দেখলো, এটা কেষ্টদারই চাল। না আমার মনে হয় আর কি এটা একটা ভালো। সেক্ষেত্রে কি হবে নানুর সিট? নানুরের খোকন জিতবে। নানুর তো গত ইলেকশনেও জিতেছিল, যেটা জোর করে হারিয়েছে। এবছরে ফ্রেশ ফেয়ার এবং অবাধ নির্বাচন যদি নির্বাচন কমিশন করাতে পারছেন, আমি সেই জন্য বললাম যে আপনার নমিনেশন অ্যাটমসফিয়ারটা কি দাঁড়ায় এটাকে দেখতে হবে। যদি ওই রকম পদ্ধতিতে আবার এরা হিংসার পথে পা বাড়াতে শুরু করে এবং নির্বাচন কমিশন সেটা যদি কঠোরভাবে দমন করতে পারে বা দমন করে দেখাতে পারে, যেটা হচ্ছে কালকেও যেটা হয়েছে ওই মানে ভবানীপুরে, তাহলে কিন্তু কাজ হবে। যেমন আমি আমার বিধানসভার কথা বলছি, আমি সকালে ম্যাডামকে বললাম এই ব্যাপার, আমাদের পতাকা উনি খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে উনি লোক পাঠিয়ে পুলিশ অফিসারকে পাঠিয়ে একদম তুরন্ত ব্যবস্থা নিয়েছেন। এই যে অ্যাকশন সঙ্গে সঙ্গে, এটা কিন্তু মানুষের মনোবলকে অনেকটা বাড়িয়ে দেবে। পুলিশ সাপোর্ট দিচ্ছে এখন? পুলিশের সাপোর্ট না, এটা তো পুলিশের কাজ। পুরো আমরা ওদের পতাকা ফেলবো না, আমাদের পতাকা ওরা ফেলবে না। ওরা আমাদেরকে রাজনীতির প্রচারে বাধা দেবে না, আমরা ওদের রাজনীতির প্রচারে বাধা দেবে না। এটা পুলিশ আমাদেরকে সাপোর্ট দেওয়ার বিষয় না, এটাই পুলিশের কাজ। পুলিশ নিরপেক্ষ হবে, পুলিশ কোনো দলদাসে পরিণত হবে না। পুলিশ যদি এই পার্সিয়ালিটি না করে তাহলে অনেক সহজেই নির্বাচনটা ফ্রেশ এবং ফেয়ার হতে পারে। তাহলে ময়ূরেশ্বর সিট বলছেন আপনি কনফিডেন্ট আছেন? আমার তো এটা মানুষ বলছে, আমার নয়, মানুষের মুখে মুখে কথা আছে। এই বছর এই সিট নেক্সট টু জেরুজালেমের মতো এবার ময়ূরেশ্বর বিজেপি না। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম দুধ কুমার মণ্ডলের সঙ্গে। 1988 সাল থেকে যিনি মানে বলা চলে নির্দল হিসেবে জয়লাভ করেছিলেন পঞ্চায়েতে, তারপর তার প্রতি দলের এবং বলা চলে তারও ব্যাকবোনে যিনি যারা রয়েছেন সেই সংগঠন RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার একদম ঘরের ছেলে, তাকে এবার বাজি ধরেছে বিজেপির দাবি যে ময়ূরেশ্বর সিট এবার তাদের কাছে এক প্রকার গোটা রাজ্যে বার্তা দেওয়ার লড়াই, যে পুরনো যারা কর্মী রয়েছে তাদেরকে সামনের সারিতে নিয়ে এসে একটা রাজ্যে বার্তা দিতে চাইছে যে দল কারোর জন্য অচ্ছুত নয়, দলে কেউ বাধ্য নয়। তাই রাহুল সিনহাকে যেমন রাজ্যসভায় পাঠাচ্ছে, সেরকম দুধ কুমার মণ্ডলকে তারা বিধানসভায় জিতিয়ে পাঠাতে চাইছে। আমরা দুধদার কাছ থেকে শুনলাম তার নানা কথা, তবে দুধদা এখন একটু নরম হয়ে গেছেন। দুধদা সেই কবজি কেটে নেওয়া, সেই মেরে দেওয়া, গুড়ি দেওয়া, তৃণমূলকে চোখে চোখ রেখে লড়াই করার লড়াইটা কিছুটা একটু নরম দেখলাম। এটা হয়তো দুধদার নতুন স্ট্র্যাটেজি এই ভোটে 2026-এ। আমরা দুধদা কতটা এগিয়ে যেতে পারে, কতটা লড়াই দিতে পারে, সেদিকে আমরা নজর রাখছি। আর আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়, কারণ দা সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।